যেই পার্টি এই সরকারে আসবে তারা কিন্তু ক্ষণস্থায়ী, মানে পুরো টার্মও শেষ করতে পারবে না। ইউনিস এখনো চালাবে। ওই জিনিসটা এমন ভাবে সাজিয়েছে, গুটিগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাংলাদেশ বলল আমরা খেলবো না, পাকিস্তান তখন বলল আচ্ছা আমরাও খেলবো। মজার ব্যাপার, পাকিস্তান টুর্নামেন্টেও আছে এবং ভারতের বিরুদ্ধেও ম্যাচ থাকবে। যেগুলো মনে করা হচ্ছিল পুরোপুরি বিএনপির মানে যাকে বলে ঘাঁটি, সেই জায়গাটার থেকে কিন্তু হঠাৎ আমি একটা দুটো জায়গা দেখলাম যেই জায়গাগুলোতে বিএনপি একেবারে বাজে ফলাফল পাচ্ছে। এদিকে জামাত ওটাতে অনেক বেশি ভোট পেয়ে গেছে। ধন্যবাদ ডক্টর অয়নজিৎ সরকার। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের মানে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসতে যাচ্ছে তাদের সাথে কি সম্পর্ক তৈরি হবে, কি সম্পর্ক ছিল গত 17 মাস ধরে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর, সেসব বিষয়ে আমরা আজকে কথা বলবো ডক্টর অয়নজিৎ মানে সেনের সঙ্গে। আমি অয়নজিৎ সেনকে অনুরোধ করব তার পরিচয়টি যদি উনি নিজেই দেন। অয়নজিৎ সেন। হ্যাঁ, নমস্কার। আমি নতুন দিল্লি থেকে বলছি এবং মেইনলি আমি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এবং ইনফরমেশন ওয়ারফেয়ার নিয়ে কাজ করি এবং সাংবাদিক ছিলাম এককালে। এখন একটি ইউনিভার্সিটিতেও পড়াই, প্লাস দিল্লিতে আমাদের একটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর থিঙ্ক ট্যাঙ্ক আছে, রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা, সেটির আমি চিফ অ্যাডভাইজার। ডক্টর সেন, আমি শুরু করতে চাইছি আজকের নির্বাচন দিয়ে। আপনি নজর রাখছিলেন এবং আপনি এ বিষয়ে আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে কথাও বলেছেন। কি দেখলেন, কি বললেন? দেখুন, আজকের এখন অবধি কারণ এখনো চলে যাচ্ছে election, মানে কাউন্টিং চলছে, তবে এখন অবধি যতটুকু সামনে আসছে সেটুকুতে বোঝা যাচ্ছে মোটামুটি এক নম্বর তো যে পার্সেন্টেজ অফ ভোট, আমি সেটাতে প্রথমে আসবো। ভোটিং পার্সেন্টেজটা আমার মনে হয় খুব একটা বেশি আসেনি এবং এখন এটা ইউনিস কিভাবে সামনে আনে, কত পার্সেন্টেজ ভোট হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়াল মানে যত পার্সেন্টেজের ভোটিং হয়েছে সেটা আমার মনে হয় আহ, খুব একটা বেশি নয় এবং ডেফিনেটলি 50-এর অনেক নিচে। এটা কি আহ, ডক্টর সেন, এটা কি এ কারণে যে ধরুন ইউনূস সরকার একটা প্রচারণা চালিয়েছে এবং বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে জোরপূর্বক বাইরে রাখা হয়েছে, এবং একই সঙ্গে সেই দলটি যতটাই তাদেরকে মনে করা হোক না কেন তারা মানে তারা এখন ক্ষমতাহীন, তাদের এখন কোনো মানে সে নেই, কিন্তু তারপরেও তারা নো ভোট একটা ক্যাম্পেইন চালিয়েছে। এর ফলাফল কি পড়েছে কোথাও? হ্যাঁ, আমার মনে হয় এটার ফলাফল ডেফিনেটলি কোথাও না কোথাও পড়েছে বিভিন্ন অঞ্চলে। কেননা সেটা ভোটিং পার্সেন্টেজটা থেকেই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যায় প্রাথমিক ভাবে, আমি এটা মনে করি, কারণ ভোটিং পার্সেন্টেজটা যথেষ্ট বেশি নয় এবং যদি প্রপার সব পার্টিকে নিয়ে, যেটার মধ্যে আওয়ামী লীগও যদি থাকতো, তাহলে সেটাকে একটা সম্পূর্ণরূপে একটা প্রপার ইলেকশন বলা যেতে পারে। কিন্তু আহ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এটাকে আমি মানে ফুল ফ্লেজেড ইলেকশন হিসেবে এটাকে আমি গণ্য করতে পারি না। দ্বিতীয়ত, পার্সেন্টেজের পার্টটা এখন নানাভাবে পরিবেশিত হবে। আহ, ইউনিসের তরফ থেকে একটা পার্সেন্টেজ বলা হবে, এখন সেটা কতটা সত্য কতটা মিথ্যে সেই জিনিসটা এখন তো ভেরিফাই করার কোনো উপায় নেই। তো কিন্তু তা সত্ত্বেও যতটুকু খবর আছে সেই হিসেবে আমার মনে হয় পার্সেন্টেজটা যথেষ্ট কম এবং সে গত সেটা রাত কিন্তু থেকেই, মানে নির্বাচনের আগের দিন রাত থেকেই যেভাবে ব্যালট বাক্স আমরা বাইরে দেখতে পেয়েছি, মানে দিনের ভোট রাতে হয়ে যাওয়ার মানে ভিডিও চিত্র দেখতে পেয়েছি বা দেখেছি, সেক্ষেত্রে ধরুন মানুষের ভিতরে তো এটাও সন্দেহ তৈরি হয়েছে যে যতটুকুই হয়েছে, যে পার্সেন্টেজই দেখাক না কেন, সেটার ভেতরেও রয়ে গেছে বিরাট বড় গরমিল। হ্যাঁ, কারণ সেটা ডেফিনেটলি হয়েছে, কারণ ঢাকায় আহ, যতজন ভোটার, আমার মনে হয় তার থেকে
বেশি লোক ভোট দিয়েছে। তো কয়েকটি অঞ্চলে তো সেটা মোটামুটি একটা জিনিস প্রতিফলিত হচ্ছে যে তার মানে কিছু না কিছু ভাবে এরা দেখাতে চায় যে ভোটটা ঠিক মতো হয়ে গেছে, যথেষ্ট ভালো পার্সেন্টেজ হয়েছে, কিন্তু সেটা মানে এটাই বুঝিয়ে দেয় যে এটার সত্যতাটা নেই। কেননা মানুষের থেকে তো ভোট বেশি পড়তে পারে না। সুতরাং সেটার দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় কোনোভাবেও আমি এটাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হিসেবে তো কিছুতেই বলতে পারবো না। কারণ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হতো তাহলে ডেফিনেটলি আওয়ামী লীগকে এখানে আনা উচিত ছিল। কারণ আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হওয়া মানে মানে এটা কোনো মতেই মানে মেনে নেওয়া যায় না যে কোনো হ্যাঁ, দেশের একটি দেশের কথা। গরিষ্ঠ সংখ্যাকে নির্বাচনের মানে এই প্রক্রিয়ার বাইরে রেখে মানে এটা তো আমরা আগের অভিজ্ঞতাও আমাদেরকে বলে যে আওয়ামী লীগের আমলের অভিজ্ঞতাও বলে যে আওয়ামী লীগের আমলে তারা নির্বাচনে যোগ দেয়নি, ফলে তারা আসলে নির্বাচনের এই প্রক্রিয়ার বাইরে থেকে গেছে, ফলে তারা সেই নির্বাচনকে মানেনি। ফলে আওয়ামী লীগেরও এখন যথেষ্ট কারণ আছে, বা আওয়ামী লীগের মানে যারা আওয়ামী লীগের সাপোর্টার তাদেরও যথেষ্ট কারণ আছে এই নির্বাচনটাকে না মেনে নেওয়ার। এটি একটা দিক। আরেকটা দিক, আপনার কি মনে হয় যে ধরুন এই যে ইন্টারন্যাশনাল অবজারভার যারা আছেন বাংলাদেশে, তাদেরকে ধরুন ঢাকা দেখিয়ে কিংবা মানে একটা একটা সার্টিফিকেশন আদায় করার মানে একটা সার্টিফিকেট আদায় করার তো চেষ্টা বহুভাবেই চলছে, এবং ডক্টর ইউনূস তার ইন্টারন্যাশনাল যে মানে কি বলবেন পিআর কোয়ালিটি যেটা আছে তার তো সেটা সেটা নিয়ে তো কেউ সন্দেহ প্রকাশ করে না, কারণ তার পিআর কোয়ালিটি ইজ ভেরি হাই অ্যান্ড তো এই আদায়ের ফলে এই নির্বাচনটাকে মানে একেবারেই মানে খুব বৈধ মানে বৈধ করে ফেলা হবে, এবং তাতে তো একটা মানে কনসিকুয়েন্সও আছে। হ্যাঁ, কারণ কনসিকুয়েন্স থাকবে। কারণ আমি মনে করি যে দেখুন দুটো জিনিস এখানে। এক নম্বর, ইলেকশনের প্রাথমিকভাবে যখন একটা জিনিস আমি স্থির করে নিচ্ছি যে এই পার্টি থাকবে না এবং এদের বাকিদের মধ্যে ইলেকশন হবে, একটা জিনিস মজার ব্যাপার যে যে কটা রেজাল্ট এখন অব্দি এসছে সেই রেজাল্ট গুলোর মতে কিছু কিছু ক্ষেত্রে খুব কম ডিফারেন্সের মধ্যে ভোট আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে মানে যেগুলো একটু আপনাদের ধরুন বাংলাদেশের একটু সেমি আরবান এরিয়া যেটাকে আমরা বলি, সেরকম জায়গাগুলো যদি দেখা যায় তাহলে এখন অব্দি যতটুকু ফলাফল এসছে বা যেরকম ভোটিং পার্সেন্টেজ মানে যেই প্যাটার্নটা চলছে সেই প্যাটার্ন মতে আমার মনে হয় যে কোথাও একটা কিন্তু মানে ঠিক গভর্নমেন্টটা আছে, কোথাও একটা কিছু একটা প্রবলেম আছে। কেননা এখানে কিছু কিছু জায়গায় যেটা যেগুলো মনে করা হচ্ছিল পুরোপুরি বিএনপির মানে যাকে বলে ঘাঁটি, সেই জায়গাটার থেকে কিন্তু হঠাৎ আমি একটা দুটো জায়গা দেখলাম যেই জায়গাগুলোতে বিএনপি একেবারে বাজে ফলাফল পাচ্ছে। এদিকে জামাত ওটাতে অনেক বেশি ভোট পেয়ে গেছে। এখন কারণ অনেক কিছু হতে পারে, কিন্তু মানে গতকাল রাত্রের থেকেই মানে ইলেকশনের আগের দিন রাত্রেই, যেটা আপনি বলেন ইলেকশনের আগের দিন রাত্রেই কিছু কিছু ছবি আমরা দেখতে পেয়েছি, কিছু ভিডিও দেখতে পেয়েছি, যেটার মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তারা পুলিশ স্টেশনের ভেতরে দাঁড়িয়ে একটার পর একটা ভোটে ছাপ মেরে যাচ্ছে। তো একটা জিনিস বলুন, একটা দেশে ইলেকশন শুরু হয়নি, শুরুর আগে কি করে ভোট পড়ে? আমি একটা খুব সাধারণ প্রশ্ন করছি। মানে ইলেকশন শুরু হলে তারপরে ভোটিং এ এদিক ওদিক ঠিক আছে হতে পারে, কিন্তু ইলেকশন পরের দিন আছে, তার আগের দিন কি করে ভোট পড়ে যাচ্ছে? তো এখানে আমার মনে হয় এটা পুরো এটা শুনুন, জিনিসটা আপনি আপনি হয়তো আমি জানি না, আপনি নিশ্চয়ই বাংলাদেশের অতীত নির্বাচন, বাংলাদেশের নির্বাচনে এটাকে আমরা ধরে নেই যে এটা স্পিলেজ, এটা এটা হবে, কিন্তু এটা এরকম ম্যাস স্কেলে আগে রাতে এতটা হবে, এবং সেটা ধরুন যারা সরকারের মানে ডার্লিং দল, হ্যাঁ মানে প্রত্যেকটা সব সময় বাংলাদেশে যখন একটা মানে তদারকি সরকার আপনারা বলেন, আমরা বলি তত্ত্বাবধায়ক সরকার যখন হ্যাঁ, আসে, সেই তত্ত্বাবধায়ক বা তদারকি সরকারের একটা ডার্লিং দল থাকে। সো এই সময়ে এসে এই যে 2024-এর ঘটনার পরে বাংলাদেশে কিন্তু কোনো তদারকি সরকার নেই। এই সরকারটিকে কেউ মানছেন কেউ মানছেন না, কেউ বলছেন অবৈধ কেউ বলছেন বৈধ, এবং নিজের গায়ের জোরে আছে, এবং মূলত আছে হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলোর
পুরোপুরি মানে পেছনে তাকে ধাক্কা দিয়ে রেখেছে। ফলে এই সরকারকে মানে আমরা মানে অনেকেই বলেন তিন দলীয় জোট সরকার। তিন দলীয় জোট সরকার মানে হচ্ছে বিএনপি, জামায়াত এন্ড এনসিপি। সো তাদের ভেতরেই এই ব্যাপারটা ভাগাভাগি হচ্ছে। কিন্তু ভাগাভাগি করতে গিয়ে বানরের পিঠে ভাগের কোন কাকে বেশি দেবে কাকে কম দেবে, এটা নিয়ে আপনার কি মনে হয় যে একটা একটা মানে মানে গন্ডগোল বা একটা একটা কোনো রকমের মানে ভেতরে ভেতরে কি ফুঁসে উঠছে কেন কোনো পক্ষ? হ্যাঁ, এটার আমার কাছে যতটুকু খবর আছে, সেটাতে একটা জিনিস আমি বলতে পারি যে নির্বাচন সেই অর্থে কিন্তু এখনো শেষ হয়নি। মানে ভোট শেষ হয়ে গেছে, কাউন্টিং হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নয়। কিন্তু আসল নির্বাচনটা, রেজাল্টটা ঠিক বেরোবার পরে শুরু হবে। আমার মনে হচ্ছে যতদূর যদি হিসেবটা মেলে, সেই হিসেব মতে একটা কিন্তু দ্বন্দ্ব আসবে বিএনপি এবং জামাতের মধ্যে। বিশেষ করে কয়েকটি অঞ্চল নিয়ে ডেফিনেটলি হবে। এবং সেখানে আমার মনে হয় দ্বন্দ্বটা এখন অব্দি বাংলাদেশের মানে ইউনিসেফ তরফ থেকে এটা বলা হচ্ছে যে কোনো ধরনের খুব কম কোনো ধরনের ইনসিডেন্ট হয়েছে, কোনো ভায়োলেন্ট ইনসিডেন্টস খুব কম হয়েছে এরকম বলে তারা দাবি করছে। কিন্তু আমার মনে হয় ইনসিডেন্ট গুলো ভোটের সময় হয়নি, ভোটের আগে হয়নি, কিন্তু ইলেকশনের মানে রেজাল্টের পরে কিন্তু একটা হওয়ার সম্ভাবনাটা প্রচুর। এবং সেটা বিক্ষিপ্ত রূপে হোক কি ফুল ফ্লেজেড হোক সেটা পরের ব্যাপার, কিন্তু একটা কিছু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ডক্টর সেন, আমরা আমরা যতটা বুঝতে পারি যে এই সরকার মনে করছে বা ইউনূসের সরকার মনে করছে যে এই নির্বাচনের মাধ্যমে তারা একটা ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। কিন্তু সরকারের ভেতরের ডক্টর আলী রিয়াজ বলেছেন যে তারা আসলে এত দ্রুত মানে ক্ষমতা হস্তান্তর করবেন না, কারণ 6 মাসের একটা মানে এখানে একটা বেশ একটা গ্রে জোন রয়ে গেছে। মানে গ্রে জোনটা আসলে নির্বাচনের মানে নির্বাচন যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে আরো ডার্কার হচ্ছে, মানে গ্রে জোন আর গ্রে একদম, থাকছে না। একদম আপনার ঠিক। কি মনে কেননা হয়? দুটো জিনিস এখানে আমি বলবো যে এই যে গ্রে জোনের কথাটা আপনি বললেন, একদম সঠিক বললেন। কেননা এই গ্রে জোনটা আহ, যেরকম ডার্ক হয়ে যাচ্ছে, আপনি বললেন এর থেকেও আরো বেশি ডার্ক হতে চলেছে। কেননা যে ইলেকশন জিতুক, যে পার্টি জিতুক এদের মধ্যে, কিন্তু সরকার তারা ইমিডিয়েটলি করে বসতে পারছে না। কিন্তু ইউনিস এখনো চালাবে। ও মানে জিনিসটা এমন ভাবে সাজিয়েছে, গুটিগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার ধরুন ইলেকশনে এক্স পার্টি জিতলো, এখন সেই পার্টি সেটা যদি তারা পূর্ণ বহুমত নিয়েও জিতে, যেটা সম্ভাবনা আমার মনে হয় খুব বেশি নেই। কেননা আমার মনে হচ্ছে একটা ফ্র্যাকচার্ড গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, মানে ফ্র্যাকচার্ড রেজাল্ট যেটাকে বলা যায়, সেরকম একটা একটা হওয়ার ঝুলন্ত সম্ভাবনাটা খুব একটা বেশি। ঝুলন্ত সংসদের কথা চিন্তা করছেন আপনি? ঝুলন্ত সংখ্যা, হ্যাঁ, সেদিকের কিন্তু সেদিকের ইয়ে আছে। কেননা ভোটিং রেজাল্টের এবং মানে ভোটিং রেজাল্টের যেগুলো আমরা পাচ্ছি সেইটুকু মতে কিছু জায়গায় মানে নাম্বার অফ ভোটস কিন্তু দুটি দলই মোটামুটি, মানে জামাত এবং বিএনপি দুটি দলই মোটামুটি কাছাকাছি চলে আসছে। সুতরাং ডিফিটের মানে উইন আর লসের মধ্যে যে জেতা হারার মধ্যে যে তফাৎটা, সেই তফাৎটা কিন্তু খুব একটা বেশি নেই কয়েকটা, বিশেষ করে কয়েকটা জায়গায়। কিন্তু এর মধ্যে আমি একটা কথা বলবো যে এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি আমরা দেখি, সেই হিসেবে আমার মনে হয় আহ, যেই দলই আসুক, কিন্তু আপাতত রাজ করবে কিন্তু ইউনুস ফর দ্য টাইমিং, এখনের জন্য। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, জুলাইয়ের পার্টটাও আছে, এবং সেইটাতেও তারা হ্যাঁ নার উপরে চালিয়েছে। এবার সেই হ্যাঁ নার মধ্যেও তারা দাবি করছে প্রায় 78% লোক হ্যাঁ বা না বলছে। এখন আমি ধরে চলছি যদি ইউনিস যেহেতু এখন আছে পাওয়ারে, সেই অর্থে দেখতে গেলে হ্যাঁ পার্সেন্টেজটা না হলেও সেটা হ্যাঁ করে দেবে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় যে আহ, ওরা এমন ভাবে চালাচ্ছে, যেই নতুন ইয়েগুলো নিয়ে আসছে যে একটি প্রধানমন্ত্রী দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তারপরে আরো এই ধরনের
কয়েকটি ক্লজ আছে। উচ্চকক্ষ উচ্চকক্ষর কথা হ্যাঁ, বলছে, যেটা বাংলাদেশের মতো একটা ছোট দেশে আসলে খুব বেশি প্রয়োজন আছে বলে প্রয়োজন। মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তো সেই অর্থে যদি দেখি আমি, আমার মনে হয় এর যত দেরি পর্যন্ত পারে পাওয়ারটাকে ধরে রাখার চেষ্টা করবে ইউএস। কিন্তু ডক্টর সেন, কারণ আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতি সম্পর্কে, বিভিন্ন দেশের রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখেন, পড়ালেখা করেছেন। আপনার কি মনে হয় 2024-এর জুলাইতে বাংলাদেশ যে রাজনৈতিক সংকটের মধ্যে মানে ছিল, তার থেকে এই এখনকার যে রাজনৈতিক সংকটটা ঘনীভূত হতে যাচ্ছে, তার গভীরতাটা আরো বেশি, আরো অনেক বেশি গভীর, অনেক বেশি মানে ভারী, এবং বাংলাদেশের মতো একটি মানে ঘনবসতির এবং একটা, ধরুন, যেখানে উগ্র জঙ্গিবাদের কথা একদম মানে সমস্ত মানে সারা পৃথিবী বলছে, মানে কোথায় মানে আপনি কোথায় দেখতে পান বাংলাদেশকে, বলুন তো, এই নির্বাচনের পরেও? 2024 জুলাই অগস্ট আর 2026-এর মধ্যে বিশাল একটা অন্তর আছে। 2026 2024-এর থেকেও কিন্তু বেশি হবে সেই অর্থে। কারণ 2026-এ আপনি শুরুটা এখন হতে চলেছে, মানে যেরকম ক্রিকেট ম্যাচে টস হয়, এখন টসটা হয়েছে, ব্যাটসম্যান উইকেটে নামেনি ব্যাট করতে, এখনো বোলার নিজের রান আপে আছে, এখনো বল ফেলেনি উইকেটে। এইরকম অবস্থায় 2026টা শুরু হলো। এই অবস্থাতে দেখবেন যদি আহ, একটা মোটামুটি ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি বলবো ডেফিনেটলি যথেষ্ট পরিমাণে সেই সম্ভাবনাটা আছে জামাত এবং বিএনপির মধ্যে, বিশেষ করে ইলেকশনের রেজাল্টের উপর নির্ভর করবে কিছুটা। তবে কিছুটা না, অনেকটাই। কিন্তু এটা ছাড়াও আরো কয়েকটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক স্তর থেকে যদি আমি দেখি, আন্তর্জাতিক স্তরে কিন্তু কয়েকটি দেশ, যাদের ইউনুস ভাবছে যে তারা সবসময় তার সাথে থাকবে, কয়েকটি দেশ থাকবে, নো ডাউট। পাকিস্তান আছে তাদের সাথে, ঠিক আছে। আহ, টার্কিও আছে, সেটাও মেনে নিলাম আমি। আহ, বাকি আরো দু একটি দেশের কথা বলছে কিন্তু সেই অর্থে, কিন্তু একটি খুব চায়নাও থাকবে। কিন্তু এমন একটি দেশ থাকবে যেটা আমি নাম নাম এখন নিতে পারবো না, কিন্তু ইউনিস ভাবছে সেই দেশটি চোখ বন্ধ করে ইউনিসকে সাপোর্ট করবে। সবচেয়ে আগে যদি পায়ের নিচের আহ, জমিটা কেউ কেড়ে নেয়, তাহলে সেটা কিন্তু সেই দেশটাই হবে। ডক্টর সেন, আমি আহ, দেখুন, 2024-এর অগাস্ট থেকে এই পর্যন্ত 18 মাস বা আরেকটু, তার একটু বেশি, আমরা দেখতে পেলাম যে ভারতীয় আধিপত্যবাদ শব্দটাকে এমন বিষাক্ত করে তোলা হয়েছিল, এবং এই দু দেশের সম্পর্ক একেবারে মানে 100 ডিগ্রি নয়, আমার কাছে মনে হয় যেন মানে মানে পাতা ওলট পালট হয়ে গেছে, একদম পুরোপুরি আপসাইড ডাউন হয়ে গেছে এই মানে সম্পর্কের মধ্যে। কিন্তু ধরুন, যে আধিপত্যের কথা বলে এই সম্পর্কটাকে নষ্ট করা হয়েছে, বাংলাদেশ তো সেই আধিপত্যের কবলে পড়েছে। এক আধিপত্যের কথা মানে এক আধিপত্যকে অস্বীকার করতে গিয়ে আটলান্টিকের ওপারের আধিপত্যকে একেবারে চূড়ান্তভাবে ডেকে এনেছে। মানে আপনি আপনি কিভাবে দেখেন এটাকে? দুটো জিনিস আমি এটার একটা প্রকৃত সুন্দর উদাহরণ কয়েকদিন আগেরই আছে, সেটি রাজনৈতিক ভাবে নয়, খেলার মাঠে। এখন আহ, এই যে টুর্নামেন্টটা হতে চলেছে, সেই ক্রিকেট টুর্নামেন্টটা, সেটাতে আহ, বাংলাদেশ বলল আমরা খেলবো না ভারতের বিরুদ্ধে, ভারতে আমরা খেলবো না। পাকিস্তান তখন বলল আচ্ছা আমরাও খেলবো না, এবং ভারতের বিরুদ্ধেও খেলবো না, আমরা এই টুর্নামেন্টেও থাকবো না। মজার ব্যাপার, পাকিস্তান টুর্নামেন্টেও আছে এবং ভারতের বিরুদ্ধেও ম্যাচটা খেলবে। তাহলে মাঝখান থেকে কাদের লোকসানটা হলো সবচেয়ে বড়? হ্যাঁ, তাদের টাকাটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেই টাকাটা বাংলাদেশকে দিয়ে দেবে, কিন্তু টাকা ইজ নট দ্য পয়েন্ট, টাকাটা বিশেষ ফ্যাক্টর নয়। আসল জিনিসটা হচ্ছে খেলাটা। তার মানে আলটিমেটলি গিয়ে বাংলাদেশ কিন্তু খেলতে পারলো না, কিন্তু উস্কানিটা দিয়েছিল কে? সেই উস্কানিটা পাকিস্তানি দিয়েছিল, যে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যদি খেলতে না দেয় আমরাও খেলবো না। এদিকে সুন্দর করে তারা কিন্তু খেলছে, এবং ভারতের বিরুদ্ধেও তারা খেলবে। সুতরাং আশা করি সাধারণ বাংলাদেশিরা এইটুকু বুঝে গেছেন যে পাকিস্তানের সাথে
এই মুহূর্তে ইউনিসের যেরকম ভাবে ইউনিস পাকিস্তানকে কাছে টেনে এনেছে, এটার একটা ছোট্ট ছোট্ট উদাহরণ হিসেবে এটার প্রতিফলনটা কি হলো সেটা বাংলাদেশের সাধারণ জনতা বুঝে গেছে। এটা একটা খেলার মাধ্যমে হলো, এরপর অন্য মাধ্যমে শুরু হবে। এবার ইউনিসের একটা জিনিস আমি বলবো যে পাকিস্তানের দিক থেকে এদের যদিও পাকিস্তানের পার্টটা মানে যতটুকু পাকিস্তানের রোলটা আছে এটার মধ্যে, তারা চেষ্টা করবে ডেফিনেটলি যতদূর পারে বাংলাদেশের ওপরে সেইভাবেই পাওয়ারটা ছাড়তে। কেননা তারা ভারতের বিরুদ্ধে, তারা এই জুলাই আন্দোলনে যারা ছিল, এরা ভারতের বিরুদ্ধে তার তখনও ইলেকশনের আগে অব্দিও প্রত্যেক দিন বলে গেছে। এমনকি ইউনুস নিজে দুজন বিদেশি ইয়ের থেকে আপনার গভর্নমেন্টের থেকে এসেছিল, কানাডা তার মধ্যে একটি দেশ, যাদেরকে উনি যে ম্যাপটা দেখালেন, বাংলাদেশের একটি ম্যাপ উপহার দিয়েছিলেন, সেই ম্যাপের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল এলাকাটাকে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এবার এগুলো হচ্ছে ভারতকে উস্কানি দেওয়া। আর এটা ইউনিস কিন্তু শুধুমাত্র একটা দাবার গুটি, দাওয়াটা কিন্তু বাংলাদেশের বাইরের থেকে খেলা হচ্ছিল, হচ্ছে। এবং যদি ইউনিস থাকে, এরপরে যেই সরকারই আসে, সেই গুটিটা কিন্তু সেই সরকার হয়ে যাবে ইউনিসের জায়গায়। কিন্তু আসল খেলাটা কিন্তু বাইরের ডক্টর থেকে সেন, খেলবে। ডক্টর সেন, আমার কাছে যেটা মনে হয় যে ধরুন এই যে ভারত বাংলাদেশ সম্পর্কের ভেতরে এত বড় একটা মানে বাধা তৈরি হলো, এবং এটাকে আবার একটা একটা মানে সুঠামো স্বাস্থ্যকর জায়গায় পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সম্পর্কের মানে লাভ লাভজনক জায়গায়, দুপক্ষেরই যাতে লাভ হয় সেই জায়গায় ফিরিয়ে নেওয়াটা তো আসলে আপনি কি দেখতে পান খুব দ্রুততম সময়ের মধ্যে কিছু এমন কিছু? কারণ ভারতের একটা জিনিস যে এটা আমি কূটনৈতিক স্তর থেকে দেখি, কূটনৈতিক দিক থেকে ভারত কিন্তু খুব খারাপ করেছে কিন্তু যেখানে সেখানে ভারত এর মতো নেই। এবং ভারতের সঙ্গে এই মুহূর্তে যা সম্পর্ক, মানে এটা পরিষ্কার হয়ে যায় যে আহ, শেখ হাসিনা ম্যাডাম থাকার সময় অবধি ভারতের সঙ্গে সম্পর্ক যেরকম বাংলাদেশের ছিল, এত ভালো সম্পর্ক চলছিল, সেই সম্পর্কের মধ্যে এরা ইউনিস খালি একটা বাঁধ আনলো না, সম্পর্কটাকে আরো খারাপের স্তরে নিয়ে যাচ্ছে, চলে গেল অলরেডি। এবার যে পার্টি আসুক পাওয়ারে, যদি সেই পার্টি যতদিন থাকে আর কি, কারণ আমি মনে করি যেই পার্টি এই সরকারে আসবে তারা কিন্তু ক্ষণস্থায়ী, মানে পুরো টার্মও শেষ করতে পারবে না। দ্বিতীয়ত, মানে এটা কেন মনে ভারতের করছেন সঙ্গে আপনি? সম্পর্ক, এটা ভারত এটা যদি কিন্তু একটু ব্যাখ্যা করেন, কেন মনে করছেন যে কেন শেষ করতে পারবে না? এটা এই জন্য শেষ করতে পারবে না কারণ তার আগে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের জনতার থেকেই এরা এটাই বলে না, জুলাইয়ের আন্দোলনটা জনতা শুরু করেছিল, ছাত্ররা শুরু করেছিল, এরকমই আরেকটা আন্দোলন এদের বিরুদ্ধেও হবে। সেখানে ছাত্র থাকবে না, কে থাকবে আমি জানি না, কিন্তু থাকবে। এবং এই আন্দোলনটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন হবে না, এটা মানুষের আন্দোলন হবে। এটা জনমানবের সাইড থেকে যে আমরা যদি দেখবেন ঠিক এটা হবে। হ্যাঁ, এই বাংলাদেশে জন্য ধরুন বলছি বাংলাদেশে এখনো পর্যন্ত যে প্রো মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের পক্ষের যে একটা বিরাট, নট নেসেসারিলি যে তাদেরকে আওয়ামী লীগ সমর্থন করতে হবে বা আওয়ামী লীগের নেতাকর্মী হতে হবে তা নয়। বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে, প্রতিনিয়ত একটা এমন জায়গায় গিয়ে হচ্ছে মানে পৌঁছাচ্ছে দেশটা যে আমরা মানে, এবং বাংলাদেশকে আসলে এক অর্থে বিদেশিদের কাছে এক মানে হাতে তুলে দেওয়া হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা দেখতে পাচ্ছে। তো একটা তো ক্ষোভ তৈরি হয়েছে, এবং এই নির্বাচনে যে এত মানুষ না যুক্ত হওয়া, তার কারণ তো বোধহয় অনেকখানি এটাও, আপনার মনে হয় না? হ্যাঁ, একদম একদম সঠিক বলেছেন। কারণ এটার নির্বাচনে মানুষ মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে যেরকম করে যেভাবে এরা পুরো ইলেকশনটাকে করলো, খালি ইলেকশনটাকে না, যেভাবে এখন দেখুন, প্রাথমিকভাবে আমি বলবো ইকোনমি, আপনাদের বাংলাদেশের ইকোনমির সাইড থেকে যদি আমি দেখি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। এবং একটা জিনিস আমি বলবো
যে যখন মানুষের পকেটটা খালি হতে থাকে তখন কিন্তু কে পাওয়ারে আছে কে পাওয়ারে নেই সেটা সেকেন্ডারি হয়ে যায়। প্রাথমিক হয়ে যায় তাদের সাধারণ জীবনযাপনটা করা। ওটা যদি কোনোভাবেও একটা ব্যাঘাত আনে যে সাধারণ জীবনযাপনে, সেটাই বলছি, সাধারণ মানুষ রাস্তায় নামবে। এবং কোন আর্মি হোক পুলিশ হোক যাকে দিয়ে আপনার চেষ্টা আপনার করুন আপনার রাস্তাতে নামতে। লেভেলটা নড়ছে এবং কথাটা একটু শোনা যায়নি, লাস্ট কথাগুলো শোনা যায়নি। আচ্ছা, আমি আবার বললাম যে ধরুন যখন মানুষের একটা স্টেজের পরে ইকোনমিক্যালি তারা স্টেজে পৌঁছে যায়, সেই স্টেজের পরে যদি তাদের সাধারণ জীবনযাপনে ব্যাঘাত আসে খুব প্রবল ভাবে, তাহলে কিন্তু তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। সেখানে কোনো আওয়ামী লীগ থাকবে না, সেখানে কোনো অন্য দল বা অন্য কেউ থাকবে না, সেখানে দল হিসেবে লোক নামবে না, সেখানে মানুষ হিসেবে লোক নামবে। এবং যখন মানুষ হিসেবে লোক নামে না, তখন বড় বড়, এটা ইতিহাস বলে দিয়েছে যে বড় বড় ডিক্টেটররা পর্যন্ত পড়ে গেছে। সুতরাং সেদিক থেকে যদি আমি দেখি, বাংলাদেশের এই মুহূর্তের ইকোনমিক অবস্থা ইউনিস যতই বা মিথ্যে কথা বলুক বলুক, কিন্তু ইকোনমিক অবস্থা সাধারণ মানুষের অত্যন্ত খারাপ। আমি অনেকে জিনিসের অনেকে দামের খালি ডক্টর কথা সেন বলছি। অনেকে এই কথাটিও বলছেন যে আসলে ডক্টর ইউনূস পালাতে চাইছেন এ কারণেই, কারণ তিনি এই ভারটা আর বহন করতে পারছেন না। আসলে তার পক্ষে, তার হাতে আর কোনো ম্যাজিক ল্যান্টার্ন নেই যেটা দিয়ে উনি আসলে এই ইকোনমির যে খারাপ অবস্থাটা উনি করে ফেলেছেন গত এক বছরে, ধার উধার এবং ইয়ে নিয়ে মানে যা অবস্থা করেছেন, ফলে বাংলাদেশকে চালাতে হলে উনি পারবেন না, অন্য কাউকে কাউকে দায়িত্ব দিয়ে উনি চলে যেতে চাইছেন। এটাও একটা ব্যাখ্যা আছে বাংলাদেশের ভেতরে। আমি আর সেদিকে যাব না আজকে আপনার সাথে, আমি শুধু যেহেতু নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আওয়ামী লীগের কথা বলি যে আওয়ামী লীগকে আমি আজকে যাদের সঙ্গেই কথা বলছিলাম তারা বলছেন যে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন আওয়ামী লীগকে তাদের ফেরাতে হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগকে না ফিরিয়ে এত বড় একটি রাজনৈতিক দলকে যাদের এরকম ম্যাস সমর্থন আছে এবং অংশগ্রহণ আছে বাংলাদেশের সব সব মানে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আপনি কি তাই মনে করেন কিনা? একদম। কারণ আমার মনে হয় আওয়ামী লীগ, মানে এটা আওয়ামী লীগ বলে বলছি না, এটা আওয়ামী লীগের মতো একটি পার্টি যেটা একটা প্রধান অংশ। আজকে যদি ভোট হতো, ধরুন আজকের এই ভোটে যদি আওয়ামী লীগ থাকতো, হ্যাঁ কট্টর লড়াইও হতে পারতো, বিএনপি আওয়ামী লীগের মধ্যে জামাতও থাকতো, কিন্তু আওয়ামী লীগ একটি প্রধান পার্টি। সেই হিসেবে যদি দেখি, আমি পার্টিটাকে সরিয়ে দিলাম ইলেকশন থেকে, তার মানে আমি আমার ডিক্টেটরশিপের প্রথম কাজটা যেটা করলাম, আমি একটা মানে একটা দলকে সরিয়ে আমি এটা বুঝিয়ে দিলাম যে আমি ফ্রি অ্যান্ড ফেয়ার করছি না ইলেকশন। আমি আমার মতো চাই দল, তিন চারটে দল নিয়ে আমি এটাই মাঠে নামাবো, এদের মধ্যে যে জিতবে তার সঙ্গেই আমি আছি। ইউনিস হচ্ছে, আমি বলবো, এই পুরো বাংলাদেশের এই এপিসোডটার, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম নেব না, কিন্তু এইটুকু আমি পরিষ্কার বলবো যে এই পুরো বাংলাদেশের আজকের যা অবস্থা, এর জন্য একটি মানুষ দায়ী। ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে না। গ্রামীণ ব্যাংক হোক কি যেই ব্যাংকই হোক, আর যেই নোবেল প্রাইজ পাক কি যেভাবেই যা হোক, Muhammad Yunus will be known as the one of the most dreadful politicians or so-called leaders the entire South Asia has ever produced. হ্যাঁ, সুতরাং উনি তো আসলে রাজনৈতিক নেতা নন, সুতরাং তাকে মানে নেতা হিসেবে কেউ প্রডিউস করেনি, উনি জুড়ে উড়ে এসে জুড়ে বসেছেন। ধন্যবাদ ডক্টর সেন। আমরা আমরা আপনার সঙ্গে এর পরের যে আলোচনা থাকবে আমাদের, সেটা আসলে সাবকন্টিনেন্টের সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা কথা বলতে চাইবো। এই রিজিওনাল যে অশান্তি তৈরি হচ্ছে সেটা নিয়ে কথা বলতে চাইবো। আমরা দু একদিনের মধ্যেই সেটা নিয়ে যুক্ত হব, কারণ
পরিস্থিতি বদলাতে থাকবে, কারণ বাংলাদেশ অশান্ত থাকলে, কারণ বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এমন একটা জায়গায় যে বাংলাদেশ অশান্ত থাকলে পুরো সাবকন্টিনেন্টের মানে ভেতরে এক ধরনের অশান্তি তৈরি হয়। আর এক্সিস অফ এভিল যদি আপনি চিন্তা করেন, তাহলে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হচ্ছে, এটা তো আসলে একটা একটা অক্ষ তৈরি হচ্ছে, সেই অক্ষ তো আরো বিপজ্জনক। সুতরাং এই বিপজ্জনক অক্ষ এবং আমরা মানে ভবিষ্যতের এই রিজিয়নের শান্তি নিয়ে কথা বলবো। আপনি ভালো থাকবেন, অশেষ ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা আপনি আপনি ফলো করবেন যে মানে কি হতে যাচ্ছে কি হচ্ছে না। ভালো থাকবেন। নিশ্চয়ই। জি, ভালো। নমস্কার।